আচ্ছা শোন তো, মাইক্রো উপাদানের ভূমিকা নিয়ে বলতেছিলাম। মাইক্রো উপাদানের ভূমিকা, একটু ওয়েট, পোলাপান জয়েন দিচ্ছে এখনো। তো ম্যাক্রো উপাদানগুলা ছিল প্রায় 10টা, আর মাইক্রো ছিল 6টা। তো 10টার কাজ আমাদের দেখা হয়ে গেছে, বা ভূমিকাগুলো দেখা হয়ে গেছে। তো আজকে মাইক্রো উপাদানের মধ্যে ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজের ভূমিকা কি কি সেগুলো একটু বলতেছি। একটা হচ্ছে, এই ম্যাঙ্গানিজ ক্লোরোপ্লাস্ট গঠন করতে যে এনজাইমগুলো কাজ করে সেগুলাকে সক্রিয় করতে। এনজাইম নিষ্ক্রিয় অবস্থায় থাকতে পারে, আবার সে সক্রিয় হইলে, মানে ইনঅ্যাক্টিভ আর অ্যাক্টিভ দুই রকম অবস্থা আছে এক একটা এনজাইমের। তো এই এনজাইমটাকে কাজ করতে শুরু করে দেওয়া, এই এই জন্য যে সিগন্যালটা পাঠানো যে এখন অ্যাক্টিভ হওয়া লাগবে, তার ক্লোরোপ্লাস্ট তৈরি করা লাগবে, সেই কাজটা ম্যাঙ্গানিজ করে দিবে। তো ক্লোরোপ্লাস্ট গঠনে সহায়ক এনজাইম সক্রিয়কারী, হ্যাঁ, ওই এনজাইমকে সক্রিয় করে। এই কাজটা করে হচ্ছে ম্যাঙ্গানিজ। তো তারপরে কপার, কপার কি করে? কপার হচ্ছে কিছু কিছু উদ্ভিদের বৃদ্ধিতে ভূমিকা রাখে। যেমন হচ্ছে, আচ্ছা, বৃদ্ধিতে ভূমিকা, এরকম কিছু উদ্ভিদের নাম দেওয়া আছে: সূর্যমুখী টমেটো, সূর্যমুখী টমেটো। আর একই সাথে সে শ্বসন প্রক্রিয়া, শ্বসন প্রক্রিয়ায় যে এনজাইমগুলো দরকার সেগুলোর গঠনে ভূমিকা রাখে। শ্বসন প্রক্রিয়ায় যে এনজাইমগুলো দরকার সেগুলোর গঠনে ভূমিকা রাখে। শ্বসন প্রক্রিয়ায় প্রয়োজনীয় এনজাইম গঠনে ভূমিকা, প্রয়োজনীয় এনজাইম গঠন। আজকে কি হুমায়রা নুহা আসিস নাকি? নুহা আসিস? আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, মুছে ফেলছি। আচ্ছা, উপরেরটা, হ্যাঁ হ্যাঁ, নোটে আছে। কিছু এক্সট্রা লেখাইলে বলবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই গ্রুপে তো আসিস। আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, তারপরে হচ্ছে বোরন। বোরন কি কাজটা করে? এই সানজিদা, তুই একটা হাই দিয়ে রাখছিস, তোর এই হাইটা আমার স্ক্রিনে এসে আছে, যার কারণে বোর্ড দেখা যাচ্ছে। তুই লিভ নিয়ে আবার জয়েন দিতে পারিস, লিভ নিয়ে জয়েন দিতে পারিস। ওকে। উদ্ভিদের ওই যে, হ্যাঁ চলে গেছে, হ্যাঁ হ্যাঁ চলে গেছে। ওকে, এবার আয়। আহ, আহ, বি যেটা, আই মিন বোরন যেটা, সেটা হচ্ছে উদ্ভিদের বর্ধিষ্ণু অঞ্চল, মানে আর কি, যেসব অঞ্চল দ্রুত বৃদ্ধি পায়, এরকম ফুলের কুড়ি, মুকুল, এইসব যেগুলো বলছিলাম, বা ভ্রূণ, এইসব অঞ্চলে বৃদ্ধিতে ভূমিকা রাখে। আহ, বর্ধিষ্ণু অঞ্চলের বৃদ্ধি, বর্ধিষ্ণু অঞ্চলের বৃদ্ধি, এগুলা কি আগের দিন বলছিলাম? মনে হয় বলি নাই। ওকে। আর একই সাথে উদ্ভিদের বডিতে যে সুক্রোজ পরিবহন, মানে চিনি, চিনি পরিবহন, সেই চিনি পরিবহনে ভূমিকা রাখে। চিনি পরিবহনে ভূমিকা, চিনি পরিবহনে ভূমিকা, চিনি পরিবহনে ভূমিকা রাখে। আচ্ছা, এর পরের যেটা সেটা হচ্ছে মলিবডেনাম। মলিবডেনাম, তোরা নাইট্রোজেন সংবন্ধন এটা আগে কখনো শুনছিস? নাইট্রোজেন সংবন্ধন কথাটা আগে কখনো শুনছিস? শুনিস নাই? আচ্ছা আচ্ছা, ওকে ওকে, আচ্ছা বলতেছি। ধর, বাতাসে যে নাইট্রোজেন মুক্ত অবস্থায় আছে,
বাতাসে নাইট্রোজেন থাকে শতকরা 78%। এই বাতাসের নাইট্রোজেনটাকে আমরা যদি কোনো একটা যৌগের মধ্যে আবদ্ধ করে ফেলি, ফিক্স করে ফেলি কোথাও, তো সেটাকে বলা হয় নাইট্রোজেন ফিক্সেশন বা এই নাইট্রোজেন সংবন্ধন। এটা দুইভাবে হইতে পারে। এটা প্রাকৃতিকভাবে হইতে পারে, আর একটা হচ্ছে কৃত্রিমভাবে আমরা করতে পারি। কৃত্রিমভাবে ওইগুলা হচ্ছে ওই যে আমরা দেখছিলাম যে নাইট্রোজেনকে হাইড্রোজেনের সাথে যুক্ত করে অ্যামোনিয়া তৈরি করি আমরা। ওই অ্যামোনিয়া তৈরি করে অ্যামোনিয়াম সালফেট লবণ আকারে সেটাকে রেখে দিতে পারি। আবার নাইট্রোজেনের আহ, নাইট্রোজেন বাতাসে নাইট্রোজেন আর অক্সিজেন এটাকে ইউজ করে আমরা নাইট্রিক অক্সাইড বানায় তারপরে নাইট্রিক অ্যাসিড আকারে রেখে দিতে পারি। আই মিন এভাবে আমরা এটা ল্যাবে করতে পারি। আবার প্রাকৃতিকভাবে আরেকটা হয় ওই বিদ্যুৎ যখন বিদ্যুৎ চমক হয় বা বৃষ্টির সময় থান্ডারিং এর সময়, তখন বাতাসে যে নাইট্রোজেন আর অক্সিজেন আছে তারা বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড বানায়। সেগুলো ওই যে আমরা অ্যাসিড বৃষ্টি যেটা পড়ছিলাম, নাইট্রিক অ্যাসিড আকারে ভূমিতে আসে, ওগুলা তারপর ভূমিতে জমা হচ্ছে। তার মানে বাতাসের নাইট্রোজেন গুলো এরকম যৌগের মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছে। তো এই কাজ এগুলো হচ্ছে আমি কিছু প্রাকৃতিক আর কৃত্রিম উদাহরণ দিলাম। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে প্রাকৃতিক ওয়ে, সেটা হচ্ছে কিছু উদ্ভিদ আছে যেগুলার মূলে নডিউল থাকে। এই এরকম ধর সিম সিম গাছের যদি মূল দেখিস, এটা যদি উদ্ভিদের মূল হয়, এই মূলের সাথে এরকম কিছু অংশ থাকে, এগুলাকে নডিউল বলা হয়। এগুলাকে নডিউল বলে, নডিউল। এটা আমরা ওই যে ইসের মধ্যে পড়ছিলাম, ওই যে আহ অ্যান্টিবায়োসিস, একদম ওই যে লাস্টের চ্যাপ্টারটাতে ওখানে ছিল বোধহয়, লাস্টের চ্যাপ্টারের আগের চ্যাপ্টারটাতে। ওকে। এই নডিউলটার মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে যেটাকে রিজোবিয়াম ব্যাকটেরিয়া বলে। ওই ব্যাকটেরিয়াগুলোকে কি করতে পারে, ওরা ওরা বাতাস থেকে সরাসরি নাইট্রোজেনকে নিয়ে এই উদ্ভিদের বডিতে জমা করতে পারে, বিভিন্ন নাইট্রেট আয়ন আকারে জমা করতে পারে। তো এর মাধ্যমে উদ্ভিদ তার বডিতে এই নাইট্রোজেন পায়। তো এই কাহিনীটাকে বলা হচ্ছে তাহলে বাতাস থেকে সে সরাসরি নাইট্রোজেনকে নিয়ে ওখানে নাইট্রেট আকারে জমা করতেছে। তো এইটাকে এইসব ব্যাকটেরিয়ার এই প্রসেসটাকে বলা হয় নাইট্রোজেন সংবন্ধন বা প্রাকৃতিক নাইট্রোজেন সংবন্ধন আর কি। তো এইটা করতে গিয়ে এই বিক্রিয়াটা ঘটার জন্য এই ব্যাকটেরিয়াগুলার একটা প্রভাবকের দরকার হয়। তো সেটা হচ্ছে মলিবডেনাম। তো এইটাই ওই বিক্রিয়াটা ঘটতে মানে নাইট্রোজেনকে ওভাবে নাইট্রেট আকারে যে তৈরি করবে তার জন্য মলিবডেনাম প্রভাবক হিসেবে কাজ করে। তো সেটাই লিখতেছি, নাইট্রোজেন সংবন্ধনে প্রভাবক হিসেবে কাজ করে, প্রভাবক হিসেবে কাজ করে। ওকে। তো এবার লাস্ট হচ্ছে ক্লোরিন, সিএল। এখানে একটু নোটের মধ্যে ওই উদ্ভিদের নামটা একটু ভুল লেখা আছে, ওটা হবে সুপার বিট, লেখা আছে সুপার হিট, হিট না কিন্তু। ওকে, সুপার বিট হবে। তো লিখতেছি দাঁড়া। কিছু কিছু উদ্ভিদের নামটা হচ্ছে ওই যে বিট বলে না, বিট, সুপার বিট। এইসব উদ্ভিদের মূল ও কাণ্ড বৃদ্ধিতে ভূমিকা রাখে। আর একটা হচ্ছে উদ্ভিদের বডিতে, আগের দিন আমরা বলছিলাম ওই যে পটাশিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন আয়ন সমতা রক্ষা করে। কোথাও যদি পজিটিভ বেশি বেড়ে যায় তখন সে ওখানে গিয়ে আয়ন সমতা রক্ষা করত, মানে ওখান থেকে সে বেরোয় আসতো। আবার কোথাও পজিটিভ কমে গেলে সেখানে যায়। তো এরকম ক্লোরিনটা কোথাও যদি নেগেটিভ আয়ন বেড়ে যায় তখন সে ওখান থেকে বেরোয় আসে, আবার কোথাও যদি নেগেটিভ আয়ন কমে যায় এরকম সে সেখানে প্রবেশ করে। এভাবে সেও আয়ন সমতা করতে ভূমিকা রাখে। তো আয়ন সমতা রক্ষা, আয়ন সমতা রক্ষা। ওকে। এইটুক পর্যন্ত সবার আশা করি হয়ে গেছে। এটা একটা ফসল। আচ্ছা, যদি দাঁড়া আমি একটু ছবি দেখাইতে পারি নাকি, ওয়েট করে একটু। আচ্ছা, ছবি আমি পরে গ্রুপে দিয়ে দিব।
হ্যাঁ, লাস্টেরটা হচ্ছে আয়ন সমতা রক্ষা। আয়ন সমতা রক্ষা, কোষের মধ্যে আয়নের সমতা রক্ষা করবে। আচ্ছা, কপারের আগে ম্যাঙ্গানিজ। আচ্ছা, কপারের আগে ম্যাঙ্গানিজ বলছিলাম। ম্যাঙ্গানিজ বলছি, কপারের আগে ম্যাঙ্গানিজ বলছি। সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট গঠনে এনজাইম যে থাকে, সেই এনজাইমটাকে সক্রিয় করতে ভূমিকা রাখে। ক্লোরোপ্লাস্ট গঠনের যে এনজাইম, সেটাকে সক্রিয় করতে ভূমিকা রাখে। আচ্ছা, তো এখন আমাদের ম্যাক্রো উপাদান আর মাইক্রো উপাদান দুইটাই জানা হয়ে গেছে। এই কোনো কারণে বডিতে, উদ্ভিদের বডিতে এইসব উপাদানের অভাব হইলে তখন উদ্ভিদের বডিতে এটার লক্ষণ হিসেবে কিছু রোগ প্রকাশ পায়, এরকম হইতে পারে, বা কিছু লক্ষণ প্রকাশ পাবে যদি এটার জিঙ্ক বাকি আছে। জিঙ্ক নিয়ে বই বলা আছে কি দেখতো। আচ্ছা, ওয়েট কর, নোটে দেই নেই, ওয়েট, এই জন্য আমি দেখতেছি। না, তোদের বইয়েও দেওয়া নাই, সো লাগবে না, বাদ দে। ওকে। হ্যাঁ, তারা ওইটা। ওকে ওকে, এবার আয়। হ্যাঁ হ্যাঁ, অনেক লাভ হবে তো। ওকে, এমনিতে না, তোদের স্কুলেও তোদের স্কুলেও সাপ্লাই দিতে হয়। তোদের তোদের স্কুলেও সাপ্লাই দিতে পারিস। আচ্ছা, এবার আয় অভাবজনিত লক্ষণ। এই যে এখন বর্ষা ওর ফর্মে ফিরছে, এতক্ষণ ও ফর্মে ছিল না, অফ ফর্মে ছিল। ওকে, অভাবজনিত লক্ষণ সেটা হচ্ছে, ধর এই যে বললাম এই উপাদানগুলা, এগুলার যদি কোনো ঘাটতি হয় বডিতে, তাহলে সেটা বাইরে প্রকাশ পায়। তো এরকম কিছু, এগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। আর নাইট্রোজেন খুব ইম্পর্টেন্ট একটা উপাদান। এইটার অভাব হইলে অনেক প্রবলেম হয় উদ্ভিদে। তো একটা একটা করে আমি লিখে দিচ্ছি। তো প্রথম হচ্ছে, আমরা দেখছিলাম যে নাইট্রোজেন একই সাথে ওই ইসের নাইট্রোজেন ক্লোরোফিলের মূল উপাদান ছিল আর কি, ক্লোরোফিলের একটা গাঠনিক উপাদান ছিল। তো এইটা যদি নাইট্রোজেন উদ্ভিদের বডিতে যদি ঠিকঠাক না আসে, তাহলে উদ্ভিদের বডিতে ক্লোরোফিল তৈরি হবে না। তো ক্লোরোফিল না তৈরি হইলে তখন যেহেতু সবুজ বর্ণ, উদ্ভিদের সবুজ বর্ণের জন্য ক্লোরোফিলটা দায়ী, আর ক্লোরোফিল মেনলি ক্লোরোপ্লাস্টে থাকে। তো তখন এই উদ্ভিদের পাতা আস্তে আস্তে হলুদ হয়ে যেতে থাকবে, মানে সবুজ পাতা সেগুলো হলুদ হইতে থাকবে, যেহেতু ক্লোরোফিলের ঘাটতি ঘটবে। তো এই জিনিসটাকে বলা হয় ক্লোরোসিস। তাইলে নাইট্রোজেনের অভাবে ক্লোরোসিস হবে। ক্লোরোসিস হওয়া মানে ওই ক্লোরোফিল ঠিকঠাক মতো গঠন হচ্ছে না। তো এইটা হইলে বাইরে আমি এটা বুঝবো কেমনে যে ওর এটা হইছে। তো তখন তার পাতা হলুদ হয়ে যাবে, পাতা হলুদ বর্ণ ধারণ করে। আচ্ছা, হলুদ হয়ে যায়। ওকে, এই ক্লোরোসিসটা আরো অনেকগুলার কারণেই হইতে পারে, সেগুলো আমরা সামনে দেখবো। আই মিন যারা ওই ক্লোরোফিল তৈরির সাথে যুক্ত। এই জন্য আমি এখানে একটু লিখে দিছি ব্র্যাকেটে, যে এটা আরো কি কি কারণে হইতে পারে। এই ক্লোরোসিসটা আয়রন, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এদের অভাবেও হতে পারে। হ্যাঁ, একটা হচ্ছে ম্যাঙ্গানিজ অভাবেও হয়। এরা সবাই কোনো না কোনো ভাবে, এরা সবাই কোনো না কোনো ভাবে ক্লোরোফিল সৃষ্টির সাথে জড়িত। ওকে। আচ্ছা, তো এবার পরেরটা আসি। এর পরেরটা হচ্ছে আহ, একই সাথে কোষ বিভাজন আর বৃদ্ধি হ্রাস পাবে, যেহেতু ধর ক্লোরোফিলটা কিসের সাথে জড়িত ছিল। ক্লোরোফিল কিসের সাথে জড়িত ছিল? সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ের সাথে জড়িত ছিল মেইনলি। ক্লোরোফিল অণুগুলাই ওই যে সূর্যের আলোর ফোটনগুলা শোষণ করতো। তাইলে পুরা ব্যাপারটা দেখ, ক্লোরোফিল যদি ঠিকঠাক মতো উদ্ভিদের বডিতে সংশ্লেষণ না হয়, তৈরি না হয়, তাহলে উদ্ভিদের বডিতে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটাই ঠিক মতো হচ্ছে না। আর সালোক সংশ্লেষণ প্রক্রিয়া যখন ঠিক মতো হচ্ছে না, তার মানে তখন খাবার, উদ্ভিদের বডিতে যে গ্লুকোজ উৎপাদন, সেটা হচ্ছে না। তো গ্লুকোজ উৎপাদন যদি না হয়, উদ্ভিদের বডিতে যদি ঠিকঠাক মতো খাবার উৎপাদন না হয়,
তাহলে কি প্রবলেম হবে? উদ্ভিদের বডির বৃদ্ধি হ্রাস পেয়ে যাবে। সো বৃদ্ধি হ্রাস পাবে। একই সাথে বৃদ্ধি হ্রাস পাওয়া মানে কি, কোষ বিভাজনটা ঠিকঠাক মতো হচ্ছে না, বা হার কমে গেছে আর কি। তো কোষ বিভাজনও হ্রাস পাবে। কোষ বিভাজন হ্রাস পায়। এই যে এভাবে মিলে মিলে পড়লে মনে থাকবে, ক্লোরোফিল যেহেতু ঠিকঠাক উৎপাদন হচ্ছে না, তার মানে সালোক সংশ্লেষণ হচ্ছে না। সালোক সংশ্লেষণ হচ্ছে না মানে খাবার ঠিকমতো উৎপাদন হচ্ছে না। তো উদ্ভিদের বডির বৃদ্ধি হ্রাস পাবে। বৃদ্ধি হ্রাস পাওয়া মানে ওই কোষ বিভাজনটা হ্রাস পাইছে দেখেই বৃদ্ধি হ্রাস পাইছে, ব্যাপারটা এরকম। আচ্ছা, তো এটা গেল নাইট্রোজেনের। এবার পরেরটায় আসি। পরেরটা হচ্ছে ফসফরাস। মুজবরে, হ্যাঁ বল 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 বল। এই দাঁড়া একটু শুনতে দে। হ্যাঁ বর্ষা বল। হ্যাঁ জ্যোতি, আমি প্রথম পয়েন্টটা লিখছি ক্লোরোসিস হয়, সেকেন্ড পয়েন্টটা লিখছি বৃদ্ধি হ্রাস পায়, থার্ড পয়েন্টটা লিখছি কোষ বিভাজন হ্রাস পায়। এই, আচ্ছা এবার বল বর্ষা বল। হ্যাঁ, মানে এখন 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 এইটাই বলতেছি যে তাই যদি হইতো, আসলে এটাই যদি হইতো, তাইলে আসলে সবাই বিজ্ঞানী হয়ে যেত। কারণ ইউটিউবে ধর সব টাইপের টপিকে সব রকম ভিডিও আছে, কিন্তু তাও কিন্তু হচ্ছে না। কারণ মানুষের এই সহজতা একটা বৈশিষ্ট্য, যেটা হচ্ছে যে তোদের ধর এখন তারা বাধ্য হয়ে এই জন্য অনলাইন ক্লাসটা করতেছিস অনেকটা। তোরা যদি এখন কোচিং মানে আর কি নর্মাল পরিস্থিতি থাকতো, আর আমি যদি তোদের চকলেট বিস্কুট দিয়েও বলতাম যে আয় অনলাইনে ক্লাস নেই, জীবনেও রাজি হইতি না তোরা। ওকে, তো এটা মানুষের একটা সহজাত বৈশিষ্ট্য। হ্যাঁ, এটা এটা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এটাই বেটার, কিন্তু ওই যে বলতেছি যে মানুষের এটা একটা সহজাত বৈশিষ্ট্য। আর ধর তুই অনলাইনে, আমি অনলাইনে যেটুকু পাচ্ছি সেটা হচ্ছে ওই যেটুকু দিচ্ছি আমি ওইটুকুই, তারপরে তোর নিজের যদি প্রবলেম থাকে সেগুলো নিয়ে ডিসকাস করা। আর আমার অবশ্যই এটা নিয়ে কোনো চিন্তা নাই। পোলাপান ওই ভাল লাগলে এমনিতেই আসবে, আমার দেখতে হইলেও আসবে, সমস্যা নেই। ওকে, আচ্ছা, ওকে এবার আয়, আহ, পরেরটায় যাচ্ছি। আচ্ছা আচ্ছা। না ওই যে এই জন্য ও বুঝতে পারছিল যে, এই জন্য তো ওকে বলার সুযোগ দিছে। ওকে, আচ্ছা, ফসফরাস। ওকে ফসফরাস, হ্যাঁ বল। ওই মেইনলি পরিপাকের ব্যাপারগুলো বেশি ইম্পর্টেন্ট, মাঝখানে ম্যাথ আছে, ওগুলো ইম্পর্টেন্ট। তবে এগুলাও যে আসে না এরকম না, এগুলাও আসে, অবজেক্টিভে আসে, নাম্বারেও আসে। ওকে, যে এইটার এই যে যেমন এগুলা বলবে, ওই যে এজন্যই বলতেছি যে কিভাবে মনে রাখবি, আমি ওয়ে বলে দিচ্ছি। এবার আসি ফসফরাস। ফসফরাস কিসে ভূমিকা রাখতো? ওই যে এটিপি তৈরিতে ভূমিকা রাখতো। তো এখন যদি তোর এটিপি ঠিকঠাক মতো তৈরি না হয়, এটিপি যদি ঠিকঠাক মতো তৈরি না হয়, ফসফরাস ছিল ওই যে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, তার একটা উপাদান ছিল। তো তাইলে এটিপি তৈরি না হওয়া মানে উদ্ভিদের মধ্যে শক্তি, যে শক্তি প্রক্রিয়া সেটাই বন্ধ হয়ে যাচ্ছে। এখন কোষ বিভাজনে শক্তি দরকার হবে। তারপর এই কোষ বিভাজন যেহেতু শক্তি দরকার হয়, তার মানে ফসফরাস ঠিকঠাক মতো না উৎপাদন হইলে, বা উদ্ভিদের বডিতে না গেলে, ফসফরাস না পৌঁছাইলে উদ্ভিদের বডিতে এই শক্তির উৎপাদন বা এটিপির উৎপাদনটা হবে না। তো তখন যদি না হয়, তাহলে এটিপির উৎপাদন না হওয়া মানে এই ক্ষেত্রেও কোষ বিভাজনের পরিমাণটা কমে যাচ্ছে। আই মিন, শক্তির অভাবে কোষ বিভাজনটা বন্ধ হয়ে যাইতে পারে। সো উদ্ভিদের বৃদ্ধি বন্ধ হয়ে যাবে, বৃদ্ধি বন্ধ। আর উদ্ভিদের বৃদ্ধি বন্ধ হয়ে যাওয়া মানে ধর পাতা বাড়বে না, ফুল ফল এগুলাও বাড়তেছে না, তার মানে তারা ঝরে যাবে। তো পাতা ফুল ফল এগুলা ঝরে যায়, পাতা ফুল ফল ঝরে যায়। যে চ্যাপ্টার গুলা তোদের বিরক্ত লাগে, যেমন এই জিনিসগুলা আমারও বিরক্ত লাগতো, সো এখানে তোদের কোনো দোষ দোষ নাই, ঝরে যায়। না আমি ওই যে আমার কেউ এভাবে বুঝায় নাই, সো আমি পুরা যেটুকু পারছি এলোমেলো করে মুখস্থ রাখার সেটুকু রাখছি, আর অবজেক্টিভের জন্য যেটুকু পারা গেছে এই। আর আমার সবসময়
এরকম টেন্ডেন্সি ছিল আমার, যেটা আমি বুঝি না সেটাকে মনে রাখার চেষ্টা করতাম না, আমি সবসময় স্কিপ করতাম এবং অনার্সেও একই কাজ করে আসছি। অনার্সে আমি এই কাজ করছি। ওকে, এবং এই জন্য অনেক আমি জানি এই কোশ্চেন আসবে, কিন্তু আমি ওটা বুঝি নাই, সবাই ওটা মুখস্থ করে অ্যান্সার করছে, আমি ওটা জানা সত্ত্বেও আমি ওটাকে অ্যান্সার করি নাই, কারণ আমি ওটা বুঝি নাই, যা বুঝি নাই ওটা আমি মুখস্থ করে লিখবো, এই টেন্ডেন্সি আমার নাই আর কি। ওকে, এখন আয় এই এই যে তাহলে উদ্ভিদের বৃদ্ধি যখন বন্ধ হয়ে গেল, তাহলে ওই উদ্ভিদটা খাটো হয়ে যাবে বা ছোট হয়ে যাবে, তো সেটা হচ্ছে উদ্ভিদ খর্বাকার হয়। উদ্ভিদ খর্বাকার হয়। ওকে, আর একই সাথে ঝরে যায়, ঝরে যায়। আচ্ছা, এই যে আমাদের এই যে জ্যোতি, এ কই থাকে? এ কিছুই পায় না কেন? নোট টোট কিছুই পায় না কেন? তুই কই থাকিস রে জ্যোতি? সুলতান সুলেমানের ইয়া করতেছিস নাকি? শুটিং এ ব্যস্ত? আচ্ছা, সুলতান সুলেমানের শুটিং চলতেছে নতুন এপিসোডে। আচ্ছা, এবার আয়, এই ক্ষেত্রে বাইরে আমি কিভাবে বুঝবো যে ফসফরাসের ঘাটতি হয়েছে? পাতা বেগুনি হয়ে যাবে, পাতা বেগুনি হয়। আর লাস্ট হচ্ছে পাতায় একই সাথে এই যে পাতা ফুল ফল ঝরে যাবে, তার মানে পাতা মরে যাচ্ছে আর কি, তো পাতায় মৃত অঞ্চল সৃষ্টি হয়। পাতায় মৃত অঞ্চল সৃষ্টি। এই টপিকগুলো আমার অনার্সেও ছিল, অনার্সে একটা কোর্সে এই টপিকগুলো ছিল, এবং আমি ওই কোর্সটাও, মানে ওই কোর্সের এই টপিকগুলো আমি বাদ দিছি, মানে এটা থেকে কোশ্চেন আসছে আমি অ্যান্সার করি নাই। এই মুখস্থ করা জিনিসগুলো আমার একদম পছন্দ না। ওকে, এরপরে আসি আহ কিসে, মানে ওই বাকি অ্যান্সার করে পাশ করছি, মানে এমন সব তো আর, সব তো আর ইয়া না, মানে সব তো আর এরকম না যে মুখস্থ করা লাগে, কিছু তো বুঝারও আছে, ওরকম জিনিস। ওই হ্যাঁ বল। হ্যাঁ। ওই যে সুলতান সুলেমানের শুটিং করবি। আচ্ছা, এবার আয়, কে রশনি নাকি না অর্পা? রশনি। আচ্ছা, তাহলে তুই যে ওই যে রোহান যে পুডিংটা ভালো শেপ বানাইতে পারে নাই, তুই এটা ভালো শেপ বানাই দিবি, তাইলেই হয়েছে। ওকে, সুন্দর শেপের একটা পুডিং বানাই দিবি। আচ্ছা, এটা মুসলাম। আ, ই- আজকে বোরিং লাগতেছে, টপিকটাই বোরিং। আচ্ছা, আর দ্বারা আমি আহ, কতটুকু দেখানো যায়? আচ্ছা আচ্ছা, জলদি জলদি পড়াইলে আবার বেশি বোরিং লাগবে, মাঝখানে এই যে এরকম একটু কথাবার্তা না হইলে আরো বেশি বোরিং লাগবে, আর ওইটাও আমার পছন্দ না, আমি ওভাবে পড়াইতে পারি না। আচ্ছা, হ্যাঁ, এটাও কিন্তু সত্য। কয়েকজন পোলাপান যদি এরকম যেমন আজকে সকালের ব্যাচে, তোরা নিহাকে চিনিস নাকি? মর্নিং শিফটের নিহা, ওই তো, মানে ও সকালের ব্যাচে আজকে ছিল না। ও এত মানে আর কি নন স্টপ কথা বলতে পারে, তো তখন ব্যাচ একটু চুপচাপ হয়ে যায়। আচ্ছা, যা হোক, তো এখন আহ, পটাশিয়ামের অভাবে যা যা প্রবলেম দেখা যাবে সেটা হচ্ছে ওই পাতার যে শিরা, সেই শিরার মধ্যবর্তী স্থানগুলা হলুদ হয়ে যাবে, তো এই ক্ষেত্রে ওই যে পটাশিয়াম আমি একটু আগে লিখে দিয়েছিলাম, এইটার কারণেও ক্লোরোসিস হয়, তো এইটার কারণেও ক্লোরোসিস হবে। সো পটাশিয়ামও, পটাশিয়ামের অভাব হলে ক্লোরোসিস হবে, এবং সেটা বুঝবো কেমনে? পাতার শিরার মধ্যবর্তী স্থানটা হলুদ হয়ে যাবে, পাতার শিরার মধ্যবর্তী স্থানে। ওকে, মমিতা কি ঘুমায় পড়ছিস রে ভাইয়া? এক্ষেত্রে এক্ষেত্রে পাতার শীর্ষ আর কিনারা, এই যে একটা পাতার, এটাকে আমরা চূড়া বলি বা অ্যাপেক্স বলি, শীর্ষ বলি, এই শীর্ষ অঞ্চলটা, এটা হচ্ছে পাতার শীর্ষ। এই অ্যাপেক্স আর এই কিনারা অঞ্চল এগুলা আগে হলুদ হবে আর কি, পাতার শীর্ষ
ওই শীর্ষরই বা চূড়া, এটার ইংলিশটাই অ্যাপেক্স। এই যে এটা। ওই অ্যাপেক্স মানে ওই চূড়াই, ওই অ্যাপেক্সও হলুদ, এই চূড়াই বোঝাচ্ছে। ওকে, পাতা শীর্ষ কিনারা হলুদ হয়ে যায়। ওকে, তারপরে হচ্ছে একই সাথে কখনো কখনো পাতা বাদামি বর্ণ ধারণ করে কুঁচকে যাইতে পারে, মানে এগুলো হচ্ছে বাইরের লক্ষণ। পাতা বাদামি হয়ে কুঁচকে যায়। আচ্ছা দাঁড়া, আর একটা পড়ায় আজকে ছুটি দিয়ে দিব, আর বেশি পড়াবো না। তোরা বোর হয়ে গেলে আমারও পড়াইতে ভালো লাগে না। ওকে, লাস্ট হচ্ছে এই ক্ষেত্রেও যেহেতু ক্লোরোসিস হচ্ছে, মানে ক্লোরোফিলের ঘাটতি হচ্ছে, তো ওই যে ক্লোরোসিস হলে যে প্রবলেমগুলো হয়, মানে উদ্ভিদের বৃদ্ধি হ্রাস পাবে, এই ক্ষেত্রেও হ্রাস পাবে বৃদ্ধি, বৃদ্ধি হ্রাস পায়, আর এর ফলে ওই যে ফুল ফল যে ঝরে যাওয়া, এখানে ওই মুকুল, উদ্ভিদের মুকুলগুলা ঝরে যাবে। বৃদ্ধি হ্রাস পায়, বৃদ্ধি হ্রাস ও শীর্ষ ও পার্শ্ব মুকুল ঝরে যায়। শীর্ষ ও পার্শ্ব মুকুল ঝরে যায়। পার্শ্ব, সরি, পাতা বাদামি হয়ে কুঁচকে যায়, আর এটাই হচ্ছে বৃদ্ধি হ্রাস পায়, শীর্ষ ও পার্শ্বমুকুল ঝরে যায়, এটা। আচ্ছা, আজকে আমি লাস্ট পড়াচ্ছি ক্যালসিয়াম, এটা পরে আজকের মতো শেষ করব, বাকিগুলা পরের দিন দেখাবো। আচ্ছা, ক্যালসিয়াম, এটা মুসলাম রে। 4 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে এটা। ওকে, এবার ক্যালসিয়াম, আমরা মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে ইটিএস বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, সেখানে আমরা একটা কথা বলছিলাম যে অক্সিডেটিভ ফসফোরাইলেশন, মানে ওই যে এডিপির সাথে যে ফসফেট যুক্ত হয়, সেটাকে আমরা এটিপি তৈরির প্রক্রিয়াটাকে ফসফোরাইলেশন বলতাম। আর সবাত শোষণে অক্সিজেন ইউজ হইতো, অক্সিজেনের উপস্থিতিতেই ওই কাহিনীটা ঘটতো। তো এই কারণে এটাকে অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলা হইতো। তো এই অক্সিডেটিভ ফসফোরাইলেশন চলার জন্য যে ওই যে ইলেকট্রন গুলাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য যে প্রোটিন অণুগুলা দরকার ছিল, সেই প্রোটিন অণুগুলার কিছু অণুতে ক্যালসিয়াম প্রোটিন অণুর সাথে যুক্ত থাকে। তাইলে এই ক্যালসিয়ামের ঘাটতি হইলে ওই চলনশীল যে প্রোটিনগুলা যারা ইলেকট্রনকে ক্যারি করে নিয়ে যায় তো ইলেকট্রন প্রবাহতন্ত্রের মধ্যে, সেই এনজাইমগুলা বা সেই প্রোটিনগুলা তৈরি হবে না বা কাজ করতে পারবে না, তাহলে তখন অক্সিডেটিভ ফসফোরাইলেশনটা চলবে না। তো এই এটার জন্য কি হচ্ছে অক্সিডেটিভ, আচ্ছা আরেকবার বলতেছি, অক্সিডেটিভ ফসফরাই, তোরা সবসময় আগের পড়ার সাথে ম্যাচ করে, এই জন্য আগের পড়াগুলো একটু মনে রাখবি। অক্সিডেটিভ ফসফোরাইলেশনটা আমরা দেখছিলাম, ফসফোরাইলেশন ছিল এডিপি আর ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি হইতো। ওটা কোথায় হইতো? ইটিএস এর মধ্যে। আমরা যে সবাত শোষণের লাস্টের ধাপ দেখছিলাম ইটিএস, ইলেকট্রন প্রবাহতন্ত্র যেটা, ওটার মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় ইলেকট্রন যাইতো। ওই ইলেকট্রনটা যে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাইতো, সেটা করতো কয়েকটা প্রোটিন অণু। আচ্ছা দাঁড়া, বাসায় পেঁয়াজ কাটতেছে, আমি পেঁয়াজের ঝাঁজে কান্না করে দিচ্ছি। ওকে, এখন শোন, তো এখন এই যে তোর কথা মনে পড়লো, আমার অনেক মিস করতেছি তো। আচ্ছা, ওকে, এবার আয়। আরে আটকাইতে পারতেছি না আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোন, এই ইয়াতে আচ্ছা, ওকে, এবার শোন, তো এই অক্সিডেটিভ ফসফোরাইলেশন চলার সময় এটিপি তৈরি হয়। তো এই এটিপি তৈরি হওয়ার জন্য আমরা এরকম মাইট, আচ্ছা শোন, এই যে এরকম কিছু, আচ্ছা, এরকম কিছু অণু ছিল যার মধ্যে দিয়ে ইলেকট্রন গুলো যাইতো, আমরা এই ভিডিওটা অনেকবার দেখছি। তো এই যে এই অণুগুলো হচ্ছে প্রোটিন অণু, এবং প্রোটিনের সাথে বিভিন্ন রকম ধাতব পার্ট যুক্ত থাকে, তো ক্যালসিয়ামও যুক্ত থাকতে পারে।
তো এই ক্যালসিয়াম যদি না থাকে তাহলে এই প্রোটিন অণুগুলো ঠিকমতো কাজ করতে পারবে না। সো তখন এই এটিপি তৈরির প্রক্রিয়াটা চলবে না, মানে অক্সিডেটিভ ফসফোরাইলেশন ব্যাহত হয়। ওকে, সেকেন্ড আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যে তোর প্রোটিন তৈরি হইতো আমাদের, কোন চ্যাপ্টারে এটা দেখাইছিলাম, সেটা দেখাইছি হচ্ছে ওই যে ডিএনএ, না না ডিএনএ আরএনএ, হ্যাঁ ওখানেও দেখাইছিলাম, আবার ওই যে ডিএনএ আরএনএ চ্যাপ্টারটার মধ্যেও দেখাইছিলাম যে প্রোটিন তৈরি হয় যখন। হ্যাঁ, আচ্ছা শোন, তো এই ক্যালসিয়াম মেনলি, আচ্ছা তোরা ওখানে একটা পয়েন্ট যুক্ত করে নে, ক্যালসিয়ামের মেইন কাজটা, আচ্ছা আমি এখানে লিখে দিচ্ছি। আচ্ছা তুইও কান্না কর কাউরে মনে করে। ওকে, আচ্ছা তো এই ক্যালসিয়াম, এখানে একটা কথা আছে যে কোষের সাইটোসল, কোষের সাইটোসল কি সেটা একটু বলতেছি। আচ্ছা তার আগে একটু একটা পয়েন্ট আগে বলে নেওয়া উচিত ছিল, মিস হয়ে গেছে, সরি। এই কোষের এই যে আমরা একটা প্রাণী কোষ যদি চিন্তা করি, প্রাণী কোষের বাইরের আবরণটাকে আমরা বলি প্লাজমা মেমব্রেন বা প্লাজমা ঝিল্লি, আর এর ভিতরে যে ফ্লুইড বা লিকুইডটা থাকে, যে জেলির মতো অংশ জেলির মতো অংশ থাকে নিউক্লিয়াস সহ, এই পুরাটাকে আমরা বলি প্রোটোপ্লাজম। এইটাকে বলি আমরা প্রোটোপ্লাজম। তো এই প্রোটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়াস থাকে, প্রোটোপ্লাজমের মধ্যে আই মিন সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস থাকে। তো আমরা এই সাইটোপ্লাজমের মধ্যে তার মানে নিউক্লিয়াসও থাকে। তো সাইটোপ্লাজমের মধ্যে থেকে সব নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া এগুলা সব যদি বের করে নিই, সব অঙ্গাণুগুলা সরাই ফেলি, তখন যে শুধু তরলটা থাকবে প্রোটোপ্লাজমের মধ্যে, সাইটোপ্লাজম যখন বলি, সাইটোপ্লাজমের মধ্যে সব অঙ্গাণুগুলা থাকে, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম এইসব থাকে, সাথে নিউক্লিয়াসও থাকে। তো এই প্রোটোপ্লাজম থেকে আমরা নিউক্লিয়াস সরাবো এবং যত অঙ্গাণু আছে সব যদি সরাই ফেলি, তখন যে শুধু লিকুইড পোরশনটা থাকবে জেলির মতো, সেটাকে আমরা সাইটোসল বলি। সেটাকে আমরা সাইটোসল বলি, সাইটোসল। তো এই সাইটোসলের মধ্যে ক্যালসিয়াম আয়ন দ্রবীভূত থাকে, ক্যালসিয়াম আয়ন থাকে। তো এই ক্যালসিয়াম আয়নের ঘাটতি হলে এই ক্যালসিয়াম আয়নটা কিসের কিসের কাজ নিয়ন্ত্রণ করে? এই যে একটা অক্সিডেটিভ ফসফোরাইলেশন বললাম, মানে এটা মাইটোকন্ড্রিয়ার সাথে সম্পর্কিত। তো এই ক্যালসিয়াম আয়নটা মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া সরি মাইটোকন্ড্রিয়া আর সাথে ও এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ইআর, যেটাকে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলি, এই ইআর এর কাজে ভূমিকা রাখে, ইআর এর কাজে ভূমিকা রাখে। তো ওরা কি কি কাজ করে একটা তো বলে ফেললাম, তাইলে ও যেহেতু এইসব কাজে ভূমিকা রাখে, ওর অভাব হইলে এই কাজে প্রবলেম হবে। কোথায় প্রবলেমটা হবে একটা বললাম। হ্যাঁ সেকেন্ড নাম্বার বল, সেকেন্ড পয়েন্টটা আমি এখনো শেষ করি নাই, এখনো শেষ করি নাই। হ্যাঁ মানে আর কি, এটা আসলে কোনো অভাবজনিত লক্ষণ না, এই জন্য ওখানে লিখি নাই, মানে এটাকে জাস্ট আমি একটা ইয়া দিলাম আর কি, তথ্য দিলাম, তথ্যটা এটাকে অভাব, আমরা তো এখন পড়তেছি অভাবজনিত লক্ষণ, এটা তো কোনো লক্ষণ না। আমি জাস্ট একটা তথ্য আকারে এটা বললাম যে মাইটোকন্ড্রিয়া আর এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজে ভূমিকা রাখে এই ক্যালসিয়াম আয়ন। তার মানে ক্যালসিয়াম আয়নের ঘাটতি হইলে তোর বডিতে এই প্রবলেমগুলো হবে, যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর ক্যালসিয়াম আয়নের যে আহ, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর হচ্ছে মাইটোকন্ড্রিয়ার যে কাজগুলো ছিল সেগুলো ব্যাহত হবে। তো একটা আমি অলরেডি বলে ফেলছি, যে অক্সিডেটিভ যে ফসফোরাইলেশন চলে সেইটা ব্যাহত হয়, মানে ওই এটিপি উৎপাদন প্রক্রিয়াটা ব্যাহত হয়। এখন আরেকটা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিয়ে। সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি কাজ করতো। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে আমরা চ্যাপ্টার 2-এও দেখছিলাম, আবার 12 নম্বর চ্যাপ্টারেও দেখছিলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপরেই রাইবোজোম এসে এরকম প্রোটিনের চেইন বানাইতো। তো এই যে প্রোটিন তৈরি হওয়া, একটার সাথে একটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে যে প্রোটিন তৈরি হয়, এটাকে প্রোটিন ট্রাফিকিং বলে, এটাকে প্রোটিন ট্রাফিকিং বলে। তো এই জিনিসটা তখন প্রক্রিয়াটা ঠিক মতো চলতে পারবে না। তো সেকেন্ড, পরের পয়েন্টটা আমি এখানে লিখতেছি, এটা জাস্ট একটা তথ্য। পরের পয়েন্টটা হচ্ছে এই প্রোটিন তৈরি হওয়া যেটা, সেটাকেই প্রোটিন ট্রাফিকিং, ট্রাফিকিং
ব্যাহত হয়। যারা ওই পুরাতন ক্লাসগুলা দেখছিস, আই মিন ওই চ্যাপ্টারগুলো পাইছিস, তারা এটা জানিস যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপরে এই প্রোটিন চেইনটা তৈরি হইতো। আচ্ছা, এখন তোর বডিতে যখন প্রোটিন, উদ্ভিদের বডিতে বা আমাদের বডিতে যেটাই বলি না কেন, যখন প্রোটিন ঠিক মতো হচ্ছে না, তো প্রোটিনই তো অ্যাকচুয়ালি বডির মধ্যে এই যে মাংস বা যেটা বলি যে হেলথ, এই বডির স্ট্রাকচার করে দিচ্ছে এই প্রোটিন। তাইলে এখন এই প্রোটিন যখন তোর বডিতে ঠিক মতো তৈরি না হচ্ছে, বা উদ্ভিদের বডিতে যখন তৈরি না হচ্ছে, তখন উদ্ভিদ কাণ্ড শুকায় যাবে, মানে কাণ্ডে গঠন, কাণ্ড শুকিয়ে যাবে। তাহলে তখন তুই বাইরে দিয়ে যে লক্ষণগুলো পাবি সেটা হচ্ছে কাণ্ড শুকিয়ে যাবে, উদ্ভিদের কাণ্ড শুকিয়ে যায়। আর যখন কাণ্ড শুকিয়ে যাবে, তখন সে পুরা বডির ভরটা রাখতে পারবে না, এর ফলে উদ্ভিদটা ঝুঁকে পড়বে এবং উদ্ভিদ নেতিয়ে পড়ে, উদ্ভিদটা ঝুঁকে যাবে। লজিক দিয়ে জিনিসগুলো বুঝিস। এক হচ্ছে প্রোটিন তৈরি হচ্ছে না, প্রোটিন তৈরি হচ্ছে না। আরে কিরে চিল্লাচিল্লি করে কে? আচ্ছা, তো এখন এই কাণ্ড শুকায় যাওয়ার কারণে উদ্ভিদটা নেতে পড়বে, মানে আর কি ভরটা রাখতে পারবে না সে তার। আর বাইরে যে আরো কিছু প্রবলেম পাবি সেটা হচ্ছে শীর্ষ অঞ্চলগুলা, উদ্ভিদের বর্ধনশীল শীর্ষ অঞ্চল, কিরে চিল্লাচিল্লি করতেছিস কেন? শীর্ষ অঞ্চল, পাতার কিনারা, পাতার কিনারা এগুলা মরে যাবে। ওকে, আজকে এই পর্যন্তই থাকলো। পরের দিনে এরকম আরো কিছু বিরক্তিকর টপিক থাকবে। এই চ্যাপ্টারটা শুরুর দিকে এরকম বিরক্তিকরই। আচ্ছা, আজকে থাকুক। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।